আহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আসসালামু আপনি কেমন আলাইকুম আছেন? স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন থেকে আপনাদের ক্লাসগুলো রাত্র 9টায় হবে, বুঝছেন? আচ্ছা, আমরা তাহলে শুরু করছি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা। আচ্ছা, দেখি আমরা। আচ্ছা, কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বোঝায়? কেউ কি বলতে পারবেন? কারো কি ধারণা আছে কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বোঝায়? আছে কারো সঠিক তো? যে হ্যাঁ, স্যার সঠিক যে কোয়ালিটি বা কোনো স্ট্যান্ডার্ড মান যদি থাকে সেইটাকে অ্যাসিওর করাই এরকম কিছু কি? মানে হ্যাঁ, স্ট্যান্ডার্ড হ্যাঁ, মেনটেন। এরকমেরই বিষয়টা এরকমেরই। তো আমাদের ডিবেট সেক্টরে, হ্যাঁ, একটা কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক আছে। বুঝা গেছে? জি স্যার। এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের কিছু তো উদ্দেশ্য থাকে, তাই না? কোনো একটা কাজ করলে বা কোনো একটা মানে কমিটি হোক বা কোনো যা কিছুই হোক দেশে যদি ঘটে, সবকিছুরই তো একটা উদ্দেশ্য থাকে, থাকে না? জি তেমনি স্যার। কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের একটা উদ্দেশ্য আছে। বুঝা গেছে? সেই উদ্দেশ্যটা আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে সহজে লিখে দিছি। একটু দেখেন। এই যে বিল্ড ট্রাস্ট, যে মেক শিওর এমপ্লয়ার্স, immigration officer, colleagues, and professional organization can trust the credential assessment process. ঠিক আছে? মানে তাদের নিজেদের মধ্যে একটা ট্রাস্ট, বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। যখন আপনি বুঝবেন, যেমন আমরা যখন কোনো খাবার কিনি, হ্যাঁ? ওই খাবারের গায়ে প্যাকেটজাত কোনো যখন খাবার কিনি, ওই খাবারের গায়ে আমরা কি খুঁজি আগে? যে বিএসটি এর অনুমোদন আছে কিনা? এই জিনিসটা খুঁজি না? জি স্যার। আচ্ছা, আমরা কেন বিএসটির অনুমোদন খুঁজি? আমরা জানি যে বিএসটি যে জিনিসটা মানে অনুমোদন দিবে, তার মানে সেটা খাওয়ার জন্য প্রস্তুত। আমরা এরকম একটা চিন্তা ভাবনা আসে না আমাদের ভিতরে? জি স্যার। ঠিক ওই রকমেরই আপনার এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের উদ্দেশ্যটাই এরকমের, যে মানে যত অর্গানাইজেশন আমরা আছি, প্রফেশনাল রেগুলেটরি আছি, ইমিগ্রেশন অফিসার আছি, তারপর লেগে আপনার ক্লায়েন্ট আছে, অর্গানাইজেশন আছে, যারা আছে আদার্স, সবার ভিতরে একটা মানে বিল্ড, একটা ট্রাস্ট, বিশ্বাসযোগ্যতার জন্য একটা তৈরি হয়। ঠিক আছে? তারপর আবার বুঝাইছে যে ইনশিওরিং ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট ফর অল ক্লায়েন্টস অর ট্রেনিজ হু ইউজ দেয়ার সার্ভিস। মানে যারা আমার এই যে কোয়ালিটি অ্যাসুরেন্সের যে সার্ভিসটা যারা গ্রহণ করবে, সবাইকে যাতে সঠিক এবং ইকুয়াল ট্রিটমেন্ট করা হয়, মানে কারো প্রতি যেন বৈষম্য না হয়। ঠিক আছে? তারপর ওটাকে আন্তর্জাতিকভাবে যাতে স্বীকৃতি পায়, হ্যাঁ, কোয়ালিটিটা যেন, কোয়ালিফিকেশনগুলো যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, এবং হইল গিয়া এর মানে একটা গুণগত মান যাতে ধরে রাখতে পারে। এখানে মূল বিষয় হইল গিয়া যে যতগুলা মানে কোলাবোরেটিভ আছে সবার সাথে একটা হইল গিয়া আপনার স্টেক হোল্ডার যারা আছে সবার সাথে একটা মানে বিশ্বাসযোগ্য একটা বা গ্রহণযোগ্য একটা সম্পর্ক তৈরি হওয়া। ২ নাম্বার হইল গিয়া সবার সাথে ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট প্রদান করা। তারপর হলো গিয়ে ইন্টারন্যাশনালভাবে যাতে রিকগনাইজ হয়, হ্যাঁ, স্বীকৃতি পায় সেইটা। এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করছি গ্রুপের মধ্যে, একটু দেখবেন। পাইছেন? এখানে ৪টা জিনিসই যে বিল্ড ট্রাস্ট, ফেয়ার ট্রিটমেন্ট, তারপর ইন্টারন্যাশনাল রিকগনিশন আর কনসিস্টেন্ট অ্যাসেসমেন্ট। পাইছেন গ্রুপের মধ্যে? জি স্যার। আচ্ছা, ওইখান থেকে একটু খাতায় নোট করে নেবেন, ঠিক আছে? এখানের ভাষাগুলো একটু বুঝতে সমস্যা হবে, এই জন্য ওখানে আমি একটু সহজ করে লিখে দিছি। ওখান থেকে একটু নোট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি আরটিও আর আরপিএল এই শব্দগুলো শুনছি? আরটিও
স্যার আরপিএল, আরপিএল শুনেছি। আরপিএল শুনছেন, আরটিও শোনেন না, শুনছেন? না স্যার। না স্যার। রেগুলার কথা শুনছেন? রেগুলার, জি স্যার। রেগুলার কোথায় শুনছেন? রেগুলার বলতে স্যার আপনার যে কোর্স ভিত্তিক যে 3 হ্যাঁ মাস হ্যাঁ আমাদের হ্যাঁ শেখানো হয় এটার বলে না? হ্যাঁ, ওইটাই রেগুলার বলতে। আপনি যে কাজটা শিখছেন ক্লাসের মাধ্যমে, ক্লাস কইরা শিখছেন, একটা কোর্স কইরা শিখছেন, সেটা হলো রেগুলার। বুঝে গেছে? আর আরপিএল হইল কি, যারা কাজ আগে থেকেই জানে তাদেরকে আইনে শুধুমাত্র ওরিয়েন্টেশন করে একটা সার্টিফিকেশনের আওতায় নিয়ে আসে, সেইটা হলো কি আরপিএল। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি, দেখেন। মনে করেন আপনারা কোনো কাজ জানতেন না, তার মানে 3 মাস তো আপনাদেরকে কাজটা আগে শেখানো হয়েছে না? তারপর তো আপনাদেরকে সার্টিফিকেশনের উদ্দেশ্যে অ্যাসেসমেন্টে বসানো হয়েছে, কি ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা, কিন্তু একটা জিনিস দেখেন, যেই লোকটা একটা ডিজাইন হাউসে কাজ করে সে তো ওই গ্রাফিক্সের কাজগুলো সবই জানে না? হ্যাঁ। কিন্তু সে তো, তার কাছে তো সার্টিফিকেট নাই, তাহলে সে সার্টিফিকেট কিভাবে পাবে? সে তো কাজ জানে, সে কি আবার কাজ শিখবে? আবার সে কি? যে ওই ক্ষেত্রে আরপিএল এর দিকে যাবে। হ্যাঁ, সে আরপিএল এ দেবে। তাহলে আরপিএল মানে কি? আরপিএল মানে হলো গিয়া পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি স্বরূপ। পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি মানে তার আগে থেকেই কাজের অভিজ্ঞতা আছে, সে এখন শুধুমাত্র অ্যাসেসমেন্টে বসবে, বসে তার ওই কাজের স্বীকৃতি নিবে। তাহলে আরপিএল জিনিসটা কি বোঝা গেছে? আর আপনারা জি স্যার। যেটাকে রেগুলার হিসাবে জানেন সেটাকে আগে আরটিও বলতো, আরটিও। বোঝা গেছে? আপনারা এখন বলেন যেটাকে রেগুলার সেটাকে আগে আরটিও বলতো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপের একটা সংজ্ঞা আপনাদের গ্রুপে আমি গতদিন দিছিলাম, আপনারা কি পাইছিলেন? স্যার স্ক্রিনটা শেয়ার করা যায়? আচ্ছা, স্ক্রিনই শেয়ার করি নাই। এই রে, সরি সরি, এটা তো কেউ বলেনও নাই, খেয়ালও নাই, স্ক্রিনটা শেয়ার করি নাই। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা 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 আচ্ছা, দেখেন, যাই হোক, এই যে 28 পৃষ্ঠায় ছিল কোয়ালিটি অ্যাসুরেন্সের এই যে বুলেট পয়েন্টগুলো, ঠিক আছে, যেগুলো আপনাদের গ্রুপে আমি দিছি, ঠিক আছে, জি স্যার। 28 পৃষ্ঠায়। তাহলে এতক্ষণ তো কেউ বললেনও না যে স্ক্রিনটা শেয়ার হয় নাই। স্যার ওই ওই কি বলে গ্রুপের ওইটা দেখছিলাম তো, ও আচ্ছা এই আচ্ছা কারণে আচ্ছা, যাই হোক, আমরা চাই। আচ্ছা, অ্যাপ্রেন্টিসশিপের একটা সংজ্ঞা গ্রুপে দিছিলাম, ওটা কি দেখছিলেন? গত ক্লাসের আগে দিছিলেন মেবি স্যার। হ্যাঁ, কেউ একটু বলেন তো অ্যাপ্রেন্টিসশিপ কাকে বলে, একটু বাংলায় বলেন তো। কেউ বলতে পারবেন? স্যার এই যে ইন্টার্ন যেটা আর কি শিক্ষানবিশ হিসেবে। হুম। আর অ্যাপ্রেন্টিসশিপ জিনিসটা কি আসলে? স্যার হাতে একজন কলমে একটা দক্ষ ব্যক্তির আন্ডারে হ্যাঁ হাতে কলমে প্রশিক্ষণ। হ্যাঁ, যে কোনো একজন দক্ষ ব্যক্তির আন্ডারে হাতে কলমে প্রশিক্ষণ। শিক্ষানবিশ মানে কি? সে শিখতেই তো গেছে, তাই না? জি শিক্ষানবিশ মানে কি? শিখতে গেছে। এখন শিখতে কি সে একা একা শিখতে পারবে? অবশ্যই তো একজন দক্ষ কারো আন্ডারে তাকে শিখতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এই আমি সংখ্যাটা গ্রুপে দিয়েছি। এই যে অ্যাপ্রেন্টিসশিপ, এই অ্যাপ্রেন্টিসশিপের 8টা কম্পোনেন্ট আছে। বুঝা গেছে? 8টা কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট হলো গিয়ে স্ট্রাকচার ট্রেনিং। এই স্ট্রাকচার ট্রেনিং দ্বারা কি বোঝায়? বাংলা কি স্ট্রাকচার ট্রেনিং বলেন তো?
বলতে পারবেন? গতানুগতিক বা কাঠামো ভিত্তিক শিক্ষা স্যার। গতানুগতিক বা কাঠামো ভিত্তিক শিক্ষা মানে একটা মডিউল ফলো করে শেখা। মানে স্যার এখানে হাতে কলমে শিক্ষাটা কিন্তু খুব কম থাকে, যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এরকম কিছু মানে বিষয়টা হলো কি ঘাটতি একদম থাকে। প্ল্যান করা যেটা থাকে, মানে সুসংগঠিত প্রশিক্ষণ যাকে বলে, বুঝা গেছে? মানে একটা নির্দিষ্ট লক্ষ্যর উদ্দেশ্যে একটা লক্ষ্য সামনে রেখে কাজ করে। এখানে প্র্যাকটিক্যালের পরিমাণ বেশি থাকবে, থিওরিক্যাল কম থাকবে। সে হাতে কলমে শেখার উদ্দেশ্যে তো এখানে গেছে। আচ্ছা, স্ট্রাকচার ট্রেনিং বলতে বুঝাইছে এখানে গঠন মানে সুসংগঠিত একটা প্রশিক্ষণ পদ্ধতি, যেখানে আপনার যে প্রশিক্ষণটা সে নিতে গেছে সেই প্রশিক্ষণের যে পরিকল্পনাগুলো সেটা ধাপে ধাপে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিচালনা করা যাবে। বোঝা গেছে? আপনি যখন একটা অ্যাপ্রেন্টিসশিপে যাবেন কোথাও, আপনার তো একটা লক্ষ্য থাকবে, একটা লক্ষ্য থাকবে না? না আপনি গেলেন আর আসলেন এরকম কিছু? অবশ্যই লক্ষ্য থাকবে স্যার। অবশ্যই লক্ষ্য থাকবে। সেই লক্ষ্যটা কি একবারই বাস্তবায়ন হবে না ধাপে ধাপে হবে? অবশ্যই ধাপে ধাপে স্যার। এবং সেটা তো আপনার একটা পরিকল্পনা করা আছে, তাই না? জি, এটাই স্ট্রাকচার ট্রেনিং। ঠিক আছে? ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তারপর আরেকটা বলছে স্কিল ট্রেনিং। স্কিল ট্রেনিং, স্কিল ট্রেনিং বলতে বুঝেছে এখানে তো অবশ্যই দক্ষতা ভিত্তিক ট্রেনিং হবে। ঠিক আছে? অবশ্যই স্যার। আচ্ছা, তাহলে এটা তো আর বলার কোনো কিছু না, আছে স্কিলড ট্রেনিং মানে যেখানে দক্ষতা ভিত্তিক ট্রেনিং হবে। হ্যাঁ, তারপর বলছে অ্যাপ্রেন্টিসশিপ ল। অ্যাপ্রেন্টিসশিপ ল বলতে শিক্ষানবিশ আইন। ল মানে কি? আইন না? আইন মানে জি স্যার। এখানে আপনার ট্রেনিংটা কতদিনের হবে, আপনি টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, হ্যাঁ ইনস্ট্রাকশন, সুপারভিশন অফ অ্যাপ্রেন্ট, মানে এখানে বিভিন্ন নীতিগুলো থাকবে আপনার অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে, বিভিন্ন নীতিগুলো এখানে থাকে, বলা থাকে। ঠিক আছে? যেমন এটা ল, যে আমাদের যে ন্যাশনাল ল আছে সেটা ফলো করবে কতটুক, এটা টাইম কতটুক হবে, কিভাবে কি চলবে, এই সব বিষয় আর কি নীতিগুলা বলা থাকে। হ্যাঁ, স্যার দুই একটা ল। আচ্ছা, লেন্থ অফ ট্রেনিং এই ক্লিয়ার যে স্যার। ল দেয়া আছে তো, জি এ স্যার, বি জি সি স্যার। ডি ই এফ দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপর আছে ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়াল, হ্যাঁ, এই ক্রেডেনশিয়াল বিষয়টা হলো গিয়া, মনে করেন আপনি গেলেন ট্রেনিং এর ক্ষেত্রে, হ্যাঁ ট্রেনিং এর ক্ষেত্রে গেলে এখন আদৌ আপনি কি জানেন, হ্যাঁ কি জানেন বা কি করতে পারেন তার যে একটা প্রমাণপত্র, এটা হলো গিয়ে ক্রেডেনশিয়াল বোঝায়। বিষয়টা কি ক্লিয়ার না নাকি? মনে করেন আপনি এখন সিবিটিএ করতে আসছেন, আপনার একটা সনদ অলরেডি আছে না, জি স্যার। যে আপনি রিলেটেড একটা ট্রেনিং করছেন, সেটা হলো গিয়ে লেভেল 3 আইটি সাপোর্ট অথবা গ্রাফিক ডিজাইন অথবা ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং। জি স্যার আছে। এইটাই হলো গিয়ে ক্রেডেনশিয়াল। প্রমাণপত্র এক প্রমাণপত্র। হ্যাঁ, এক কথায় প্রমাণপত্র, মানে আপনি কি জানেন না জানেন এইসব বিষয়ে একটা প্রমাণপত্র, ক্রেডেনশিয়াল। ঠিক আছে? এই যে দেখেন সার্টিফিকেট কমপ্লিশন অফিসিয়াল রিকগনাইজ ওয়ার্কার স্ট্যাটাস, দেখছেন? মানে ক্রেডেনশিয়াল বলতে এখানে সার্টিফিকেশনটা বুঝাইছে। ঠিক আছে? আপনি শিক্ষানবিশ হিসেবে যাবেন, তাহলে আপনার একটা সার্টিফিকেট থাকবে, সেইটাকে বুঝাইছে। জাস্ট এতটুকু, যেটাকে আপনি মানে কি বলে এটাকে, যে অ্যাপ্রেন্টিসশিপ ইজ এ ট্রেনিং স্ট্র্যাটেজি দ্যাট বাই প্যারিটি অফ এ লিগ্যাল কন্ট্যাক্ট লিডস টু এ সার্টিফিকেট অফ কমপ্লিশন অ্যান্ড অফিসিয়াল রিকগনাইজড ওয়ার্কার স্ট্যাটাস। মানে কি আপনি কতটুকু কি শিখছেন, কতটুকু কি জানেন, এই বিষয়টা হলো কি আপনার ক্রেডেনশিয়াল। বুঝতে পারছেন? যেমন আপনাদের একটা এসএসসি সনদ আছে বা ডিপ্লোমার সনদ আছে বা অনার্স ইন্টারের সনদ আছে না, ওইটাই তো আপনার প্রমাণপত্র যে আপনি কি জানেন, সেইটাকে বলা হয়েছে ক্রেডেনশিয়াল।
আচ্ছা, তারপর দেখেন ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং, মানে কি ট্রেনিং এর ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং দ্বারা কি বুঝাইতেছে বলেন তো, কিছু বুঝতে পারতেছেন কিনা? এখানে স্যার এই শব্দটা দ্বারা আসলে কি বোঝায়, ভিতরে পড়া দরকার নেই, এই শব্দটা দ্বারা কি বোঝায়? স্যার একজন ট্রেনি একটা জিনিস শেখার জন্য যে সময়টা ব্যয় করবে এটা বোঝায় না? এক্স্যাক্টলি, সে সময়ও ব্যয় করতে পারে, অর্থও তো ব্যয় করতে পারে, পারে না? জি স্যার। জি স্যার আচ্ছা, অবশ্যই পারে। মনে করেন হ্যাঁ। আপনি ফ্রি কোর্স করতেছেন, ফ্রি, আপনি ফ্রি যে কোর্স করতেছেন, তাহলে আপনি ওখানে আপনার সময়টা ব্যয় করতেছেন না? তাহলে ওইটা কি একটা ইনভেস্ট না? জি স্যার। কেন ইনভেস্ট করতেছেন? যাতে ভবিষ্যতে আপনার এটা একটা ভালো কিছু আপনি করতে পারেন। জি স্যার। এটাই তো হইলো কি আপনার ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং। যেমন আপনারা যারা আছেন, গ্রাফিক্স আছেন, আইটি আছেন, আপনারা তো আগে কিছুই জানতেন না, কিন্তু আপনারা একটা ফ্রি কোর্স করছেন, এখানে আপনার অর্থটা লাগে নাই, কিন্তু আপনার নিজের সময় তো গেছে, আপনার জীবন থেকে তো সময় গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করছেন, তারপর আসতে যাইতে আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগছে, আবার প্রিপারেশন আরো লাগছে। এবারে যে হিসাব করে দেখেন তো, যদি 5 ঘন্টা ক্লাস করেন তাহলে আপনার প্রতিদিন কিন্তু 6 থেকে 7 ঘন্টা সময় নষ্ট হয়েছে। তাহলে আপনার একদিনে জি 24 স্যার। ঘন্টা, 24 ঘন্টা থেকে আপনি 6-7 ঘন্টা আপনার জীবন থেকে আপনি দিয়ে দিচ্ছেন। এটা কি একটা ইনভেস্ট করছেন না? জি জি। এইটাই হলো কি ইনভেস্টমেন্ট ইন ট্রেনিং। ঠিক আছে, সেটা অর্থও হইতে পারে, সময়ও হইতে পারে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, আরেকটা আছে আর্ন অ্যান্ড লার্ন। আর্ন অ্যান্ড লার্ন, আর্ন অ্যান্ড লার্ন কথাটাই কিন্তু বুঝা গেছে যে এখানে কি বলতে চাইছে। আর্ন মানে কি উপার্জন, অ্যান্ড লার্ন মানে কি শেখা। সে কাজ করবে এবং শিখবে, কাজ করবে এবং শিখবে, এক কথায় শেষ। কেমনে এটা হইতে পারে? আচ্ছা, ডিপ্লোমার এখানে যারা আছেন, আপনারা করছেন অথবা আপনাদের সাথে কি এমন কেউ আছে যারা কোনো কোম্পানিতে মনে করেন ট্রেনিং এ গেছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের কোম্পানিতে গেছে, সেখান থেকে তাকে একটা ন্যূনতম বেতন দিছে বা ন্যূনতম একটা বেতন ধরছে, এরকম কি আছে? জি স্যার। আচ্ছা দেখেন, এমনি যদি সে কাজ করে তাহলে বেতন যদি হয় ধরেন 20,000 টাকা, কিন্তু তারে হয়তো অল্প কিছু একটা অ্যামাউন্ট দিছে, যে 5,000 বা 7,000 টাকা দিছে, যে যতদিন সে শিক্ষানবিশ থাকবে অতদিন ওই শিক্ষানবিশ ফি পাবে। যেমনটা বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে করে, ট্রেনিং এ থাকলে কিন্তু ওদের একটা শিক্ষানবিশ ভাতা দেয়, জানেন এটা? জি স্যার দিয়ে থাকে। তাহলে এইটাই তো লার্ন অ্যান্ড আর্ন, মানে কি সে শিখতেছে আবার আর্নও করতেছে। হ্যাঁ, একদম এটা খুবই সামান্য একটা, কিন্তু এটা আপনার অরিজিনাল মজুরি না বা অরিজিনাল পারিশ্রমিক না, তার থেকে অনেক কম। ঠিক আছে? আচ্ছা, তারপর লিখে সুপারভাইজ ট্রেনিং। আপনারা কিন্তু সংজ্ঞার ভিতরেই বলছেন যে একজন দক্ষ দক্ষ লোকের অধীনে সে ট্রেনিংটা করবে, সরাসরি সুপারভাইজেশনে থাকবে, স্কিল ওয়ার্কার। এই যে বইলেই দিয়েছে, ওয়ার্কিং ডিরেক্টলি আন্ডার দ্য সুপারভিশন অফ স্কিলড ওয়ার্কার। সে তার ওই অকুপেশনের একজন সরাসরি স্কিল ওয়ার্কারের অধীনে থাইকে সে কাজগুলো শিখবে, সে কাজটা করবে। তাহলে কি সুপারভাইজ ট্রেনিং হয়ে গেছে? এরপর আছে অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট। অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্টের ভিতরে আছে একটা রিটেন এগ্রিমেন্ট। ঠিক আছে, কার ভিতরে? আপনার সাথে এবং হইল কি ওই যে যেখানে আপনি যাবেন সেই ওই এমপ্লয়ারদের সাথে। এখানে বলা থাকে আপনি কতদিন ট্রেনিং করবেন, ঠিক আছে, আপনার কি কি রিকোয়ারমেন্ট থাকা দরকার ছিল, আপনি কি কি বেনিফিট এখান থেকে পাবেন, আপনি কি কি স্কিল শিখবেন, হ্যাঁ, আপনি কি কি ভাতা এখান থেকে পাবেন, কতটুক পাবেন, এইসব বিষয়ে একটা লিগ্যাল যে ডকুমেন্ট থাকে, লিখিত পরিত হয় আর কি, এইটাকে বলে অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট, অ্যাপ্রেন্টিস কন্ট্রাক্ট। বুঝতে পারছেন? যেমন ডিপ্লোমায় যখন গেছেন, এখন একটা টাকা দিয়েছেন না, টাকা দিয়ে কন্ট্যাক্ট করছেন না যে ভাই আমাকে এই কাজগুলো শিখিয়ে দিবে, জাস্ট এরকম। জি স্যার 8,000 টাকা দিলাম। 8,000 টাকা দিয়েছেন, ওখানেও ব্যবসা আছে। মেরে দিল টাকাটা বুঝছেন। হ্যাঁ যাক, রেকর্ড হইতেছে কিন্তু ক্লাস। হ্যাঁ,
আচ্ছা, তাহলে অ্যাপ্রেন্টিসশিপ কাকে বলে এটা আমি আগেই দিয়ে দিছি, এবং হলো কি অ্যাপ্রেন্টিসশিপের যে 8টা কম্পোনেন্ট এইটা খুব ভালোভাবে পড়তে হবে এবং নিজের ভাষায় শর্ট করে লিখবেন। বোঝা গেছে? নিজের ভাষায় শর্ট করে লিখে আমাকে গ্রুপে দেখাবেন, আমি কারেকশন করে দেবো ইনশাল্লাহ। এখান থেকে আপনাদের মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু এমসিকিউ অথবা ম্যাচিং আসার পসিবিলিটি আছে। শর্ট কোশ্চেন আসবে না, কিন্তু এমসিকিউ অথবা ম্যাচিং আসার পসিবিলিটি আছে। ঠিক আছে? জি স্যার। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে না, এইটুক শিওর, কিন্তু ম্যাচিং অথবা এমসিকিউ আসার পসিবিলিটি আছে। আচ্ছা, আরপিএল নিয়ে তো আমরা এতক্ষণ কথা বললাম, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমাকে একটু আপনারা সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আপনাদের ভিতরে কি কেউ আরপিএল কোনো এক্সাম দিয়েছেন, অ্যাসেসমেন্ট দিয়েছেন আরপিএল? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলবেন, আপনারা তো সবাই তো রেগুলার বেসে ক্লাস করছেন না? তাহলে রেগুলার আর আরপিএল এর মধ্যে আরপিএল এর সুবিধাগুলো কি একটু বলেন তো আমাকে। দুইটার মধ্যে মেইনলি তফাৎটা হচ্ছে, যদি রেগুলার চিন্তা করি তাহলে হচ্ছে একজন নতুন স্টুডেন্ট বা হচ্ছে যে কাজটা আগে থেকে জানে না, হ্যাঁ। সে ধীরে ধীরে ক্লাস করার মাধ্যমে কাজগুলা শেখার পরে সে একটা অ্যাসেসমেন্টে বসে। আর আরপিএলটা হচ্ছে যে আগে থেকে আমি কাজগুলা জানি বাট আমার কোনো সার্টিফিকেশন নাই, সেক্ষেত্রে আমি 2 দিন বা 3 দিনের একটা ওরিয়েন্টেশন ক্লাসে অ্যাটেন্ড করলাম, আরপিএল এর পরীক্ষার প্রসেসটা জানলাম, অ্যাসেসমেন্টের প্রসেসটা জানলাম এবং ফাইনালি একটা অ্যাসেসমেন্ট দিলাম। এখানে সার্টিফিকেশন এখানে আরপিএল এর বেনিফিটটা কি আমি সেটা জানতে চাইছি। বেনিফিটটা হচ্ছে খুব মানে অল্প সময়ের মধ্যে সার্টিফিকেশনটা নিয়ে নেওয়া যায়। তার মানে আমার ট্রেনিং এর এক্সট্রা প্রেসার নেওয়া লাগতেছে না, না। 1 2 নম্বর হলো কি আমার সময় কম লাগতেছে, তাই না? 3 কিন্তু আমার খরচও কম লাগতেছে। জি। কেমনে খরচ কম লাগতেছে এটা ওরা আবার প্রশ্ন করতে পারে, ওরা যারা আছে। দেখেন, আপনারা যারা 3 মাস ক্লাস করছেন, আপনাদের যদি প্রতি মাসে গাড়ি ভাড়া তো লাগছে একটা আপনার প্রতিষ্ঠানে যাইতে আসতে, তাহলে 3টা মাস আপনার গেছেন আবার আসছেন, তাহলে আপনার একটা খরচ হয়েছে না? তার থেকে কিন্তু একটা আরপিএল দিতে খরচ কম হয়। বুঝা জি। গেছে? এরকমের বিষয়গুলো আছে। দেখেন এখানে স্পষ্ট লেখা আছে 32 নম্বর পৃষ্ঠায়। আপনি দ্রুত আপনার কোর্সটা শেষ করতে পারতেছেন, আপনার স্টাডি লোড, কস্ট এগুলো রিডিউস হইতেছে। ঠিক আছে? আপনার ডুপ্লিকেট অফ ট্রেনিং, আপনার ট্রেনিংয়ের ডুপ্লিকেশনটা কম হচ্ছে। ঠিক আছে? আপনি পাথওয়ে পাইতেছেন সহজে, প্রোভাইড পাথওয়ে টু হায়ার কোয়ালিফিকেশন, আপনি দ্রুত হায়ার কোয়ালিফিকেশনে যাইতে পারতেছেন। ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে আপনারা 4-5টা নিজের ভাষায় একটু মাথায় রাখবেন, আর কিছু না। 4-5টা, এটা ভাইবের সময় অনেক সময় জিজ্ঞাসা করে এখান থেকে যে আপনি বলেন তো আরপিএল এর 2-1টা সুবিধা কি বলেন তো, এরকম 2-1টা জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন আরপিএল যারা দিছেন তারা কি আরপিএল দেওয়ার সময় কোনো ডকুমেন্ট জমা দিছিলেন? জি স্যার, পূর্বের পূর্বের কার্ডস কপিটা জমা নিয়েছিল পূর্বের। ওটা তো রেজিস্ট্রেশন করার জন্য, কিন্তু আপনি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়া লাগছিল, এক্সপেরিয়েন্স হ্যাঁ, সার্টিফিকেট। মানে হলো কি আরপিএল কাদের জন্য? আমরা একটু আগে কি শিখলাম যে যারা কাজ জানে তাদের জন্যই তো আরপিএলটা, তাই না? তাহলে আপনি যে কাজ জানেন তার একটা প্রমাণপত্র দিতে হবে না? জি। জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু। এটা হলো কি আরপিএল এর এভিডেন্স। ঠিক আছে? এখানে অনেক কিছু পেছাই পুছাই লেখছে। আপনারা কিন্তু এই যে সেলফ চেকগুলো একটু ট্রাই করবেন। ঠিক আছে? সেলফ চেকের পর এখানে উত্তরও কিন্তু দেয়া আছে অটোমেটিক। এখন ওয়ার্ক প্লেস কাকে বলে একটু বলেন তো, কেউ কি জানেন ওয়ার্ক প্লেস কাকে বলে? স্যার, কর্মক্ষেত্র যেখানে কাজ করা হয় সেটাই ওয়ার্ক প্লেস। হ্যাঁ, আর কিছু? কর্মক্ষেত্র যেখানে কাজ করা হয়। আচ্ছা, আপনি অ্যাজ এ টিচার, তাহলে আপনার ওয়ার্ক প্লেস কোনটা হবে? ইনস্টিটিউট। ইনস্টিটিউট। যদি ডাক্তার হয়? হাসপাতাল। ডায়াগনস্টিক সেন্টার। কে ভাই, হাসপাতাল হবে না? ডায়াগনস্টিক না না, হাসপাতাল হবে না। হাসপাতালে আচ্ছা বেড়াতে। আচ্ছা, ঠিক আছে, পার্ট ঠিক আছে। টাইম, হাসপাতাল পার্ট টাইম। হাসপাতাল পার্ট টাইম, ঠিক আছে। হ্যাঁ,
আচ্ছা, ওয়ার্ক প্লেস ইস্যু, তাহলে ইস্যু যদি যোগ করি ওয়ার্ক প্লেসের সাথে তাহলে কি আসে বলেন তো? প্রবলেম এরকম কিছু? হ্যাঁ, ওয়ার্ক প্লেসের কর্মক্ষেত্রের সমস্যা। এখন কর্মক্ষেত্রের মধ্যে কি কি ধরনের সমস্যা হইতে পারে একটু বলেন তো, দুই একজনে বলেন তো। চাকরি করেন কি এখানে কেউ আছেন? করতাম স্যার। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন তো কি কি কর্মক্ষেত্রে কি কি সমস্যা সাধারণত হয়? স্যার প্রথমত হচ্ছে পরিবেশ, মানে যেখানে যে ওয়ার্কাররা কাজ করে সেই পরিবেশটা অনেক সময় উপযুক্ত থাকে না। দেখা যাচ্ছে আপনার ময়লা থাকতে পারে, বিভিন্ন আবর্জনা বা পর্যাপ্ত বাতাস নেই, আলো নেই, এটা একটা সমস্যা। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রিসিটি, যেটা হচ্ছে বেশি প্রয়োজন, সেখানে একটা সমস্যা থাকে। তৃতীয়ত হচ্ছে যে কর্মীরা কাজ করে থাকে তাদের হচ্ছে মানে পোশাক আশাক মেনটেন্স করা থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে আহ, এমন একটা পোশাক পরে আসে যেটা তার হেলথের জন্য খারাপ, যেটা পাশের বর্তীতে একজন যে কাজ করে তারও একটা আনইজি ফিল হয়, যেমন গায়ে থেকে একটা গন্ধ আসে, একটা বাজে স্মেল বের হয়, এই ব্যাপারগুলো একটা ওয়ার্ক প্লেসের ভিতরেও পড়ে। আর স্যার হচ্ছে পর্যাপ্ত আমাদের যে ব্যাপারটা হতো স্যার, আমরা প্রোডাকশনে ছিলাম যখন, ওইখানে দেখতাম যে আমাদের প্রোডাকশনের জন্য পর্যাপ্ত ইকুইপমেন্ট বা পর্যাপ্ত কাঁচামাল সে পাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আর কি ওয়ার্ক প্লেসের ভিতরে আমরা দেখতাম আর কি। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, দেখেন এই যে ওয়ার্ক প্লেস ইস্যু সাচ এজ, দেখছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। একদম সুন্দরভাবে লেখা আছে। তাহলে এখানে একটু মার্কিং করে রাখেন যাদের কাছে সিবিএলএম আছে, ওয়ার্ক প্লেস ইস্যুগুলো কি কি হইতে পারে। রানা, এ দাদু আসো? জি স্যার, জি স্যার, আছি স্যার। উত্তম স্যার এই জিনিসটা বুঝাইছিলে কেমনে, মনে আছে? ভুলে গেছি অফিসের এগুলো এখন। এ তো বুঝাইছিলে মনে আছে যে ওই যে আছে না, আমরা যখন একলগে কাজ করি, আমি একটা ভালো কাম করছি, আরেকজন এটা সহ্য না, যে একটা খোসা মারছে, বিভিন্ন শুক্রবে ভাবে করছে, এইরকম করে বুঝাইতো না হ্যাঁ বরিশালী ভাষায়। মানে বিষয়টা এরকমই যে আমাদের যারা কলিগস থাকে তাদের সাথে আমাদের রিলেশনশিপটা একটা প্রবলেম হয়। আমাদের রিলেভেন্ট যে টেকনোলজি স্কিলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেকে বিপদে পড়ে। যেমন আমরা একসাথে যদি 5 জন কাজ করি, 5 জনের 5 জনই তো আর সবাই তো আর টেকনিক্যাল স্কিলটা পারে না, সবার তো নাই, যার জন্য তারা ওইটা মেনটেন করতে গিয়ে একটা বিপদে পড়ে। আবার হইলো গিয়ে আপনার ওয়ার্ক প্লেসের যে গাইডলাইন আছে, অর্গানাইজেশনের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা অনেকে ফলো করতে পারে না, ম্যানেজ করতে পারে না। তারপর তার যে কাজ আসছে, একসাথে 2-3টা কাজ আসছে, এখন কোনটা তার গুরুত্বপূর্ণ বেশি আর কোনটা কম গুরুত্বপূর্ণ সেইটা সে অর্গানাইজ করতে পারে না, প্রায়োরিটাইজ করতে পারে না, ঠিক আছে, পরিকল্পনা করতে পারে না। এইগুলো হইলে গিয়ে মূলত আমাদের ওয়ার্ক প্লেসের সমস্যা। আপনি চিন্তা করে দেখেন, সব জায়গায় যত ওয়ার্ক প্লেস আছে সব জায়গায় এরকম কিন্তু কমন এই সমস্যাগুলো আছে। এখন আপনি এই সমস্যা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন, বুঝতে পারছেন? আপনি কিভাবে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন, মানে মুক্তি পেতে পারেন, এই যে বুলেট পয়েন্টগুলো, ঠিক আছে, এই বুলেট পয়েন্টগুলোর এখানে একটু সাদা জায়গায় এখানে লিখে রাখেন, এই যে এখানে একটু লিখে রাখেন যে আপনি এই ওয়ার্ক প্লেস ইস্যু থেকে কিভাবে মুক্তি পেতে পারেন বা কিভাবে ওয়ার্ক প্লেস ইস্যুগুলো ম্যানেজ করতে পারেন, ঠিক আছে, একটু বাংলায় লিখে রাখেন তাহলে মনে থাকবে। ওয়ার্ক প্লেস ইস্যু কিভাবে ম্যানেজ করতে পারেন, যেমন প্ল্যান, প্রায়োরিটাইজ অ্যান্ড অর্গানাইজ ইওর ওয়ার্ক, মানে হলো কি আপনার নিজের যে কাজ সেটা আপনি পরিকল্পনা করবেন, গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিবেন, মানে কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ এইভাবে আপনি সাজাবেন এবং সুশৃঙ্খলভাবে পুরো কাজটা সম্পূর্ণ করবেন। তারপর বলছে হলো কি আপনার ওয়ার্কিং কোলাবোরেটিভলি উইথ কলিগস, হ্যাঁ, কর্মীদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করবেন, সহযোগিতামূলকভাবে কাজ করবেন। মনে করেন একজন আপনাকে সহ্য করতে না পারলেও তার সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর হলো গিয়ে সিকিং ফিডব্যাক, কি সিকিং ফিডব্যাক মানে আপনার যে নিজের কাজ পরিচালনা করার যে দক্ষতা এবং পেশাগত সম্পর্ক, এই সম্পর্কে আপনি অন্যদের কাছ থেকে ফিডব্যাক বা মতামত নিতে পারেন। মনে করেন আপনি একটা কাজ করছেন, এই দেখো তো কাজটা কেমন হয়েছে, দেখো তো, বলো তো এটা কি সমস্যা আছে বা এটা কোনো সমস্যা আছে কিনা একটু দেখো তো কেমন হয়েছে, এইরকম মানে একটা ফিডব্যাক নেওয়া। হ্যাঁ, তারপর হলো কি আপনার আছে অ্যাডাপ্টিভ ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, আপনার যে ক্লায়েন্ট যারা আছে, যেমন আমরা তো ট্রেইনার, আমাদের ক্লায়েন্ট কারা? স্টুডেন্ট, না, তাদের চাহিদা, তাদের সন্তুষ্টি কিসে হয় সেই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দেওয়া,
অ্যাডাপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ মানে তাদের উপরে ভিত্তি, আমাদের যারা ক্লায়েন্ট আছে, যেমন আমরা যদি টিচার হই আমাদের ক্লায়েন্ট হলো কি স্টুডেন্ট, আমরা যদি ডাক্তার হই আমাদের ক্লায়েন্ট হলো গিয়ে পেশেন্ট। হ্যাঁ, আমাদের যারা ক্লায়েন্ট থাকবে তাদের উপরে আমাদের ফোকাস করা, যে তারা কি চায়, তাদের চাহিদাটা কি, এই বিষয়টাকে ফোকাস করতে হবে। বুঝতে পারছেন? এটা ওয়ার্কপ্লেস ইস্যুটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ওয়ার্কপ্লেস ইস্যু থেকে কিন্তু কোশ্চেন থাকে ভাই, হয় ওয়ার্কপ্লেস ইস্যুগুলো কি কি এইটা, অথবা আপনি ওয়ার্কপ্লেস ইস্যু থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন এইটা, এগুলো কিন্তু থাকতে পারে এখান থেকে প্রশ্ন। আচ্ছা, এখন একটা দেখি আমরা, এই যে প্ল্যান অ্যান্ড অর্গানাইজ এখানে আছে না, অর্গানাইজ স্কিল, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজ স্কিল, তার ভিতরে একটা উপাদান আছে টাইম ম্যানেজমেন্ট স্কিল। এটাতে অনেকবার প্রশ্ন আসছে, এখান থেকে প্রশ্ন আসে কেমন, এই যে টাইম ম্যানেজমেন্ট স্কিল, এইটার আবার 1 2 3 4 5 এই 5টা আবার ব্যাখ্যা আছে। এখান থেকে যে কোনো একটা ব্যাখ্যা উঠাই দিয়ে বলবে যে এইটার সাথে কোনটা মেলে, ম্যাচিং এর সাথে, অথবা এমসিকিউতে দিয়ে দিতে পারে, এর মধ্যে একটা উঠাই দেবে, আপনার ওখান থেকে টাইম ম্যানেজমেন্ট স্কিল ম্যাচ করতে হবে, এরকমের এখান থেকে থাকতে পারে। বুঝতে পারছেন? টাইম ম্যানেজমেন্ট স্কিল জিনিসটা কি, সেটা এই যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট কিন্তু আপনাকে পড়তে হবে। টাইম ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে কি কি পড়ে, এটা একবার পড়লেই বুঝতে পারবেন। যে একটা টাইম ম্যানেজমেন্ট বলতে বুঝাইছে, আমার কাছে যদি কোনো কাজ আসে সেটা হাই প্রায়োরিটি আর লো প্রায়োরিটি কোনটা সেটা আলাদা করতে হবে, এবং ওর লাগে আমার যে ডেডলাইন, সেই ডেডলাইনের ভিতরে আমার কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, এবং আমার যে টাইম, সেই টাইমটা আমি ইফেক্টিভলি ভাবে ইউজ করব, টাইমটা নষ্ট করব না, ঠিক আছে। এবং আমার প্রতিটা কাজের জন্য আমি আমার টাইমটাকে আমি অ্যালোকেট করব, ডিফারেন্ট স্লাইডে আমি অ্যালোকেট করব, যে আমার এতটুকু, এই কাজটার জন্য আমি এতটুকু সময় নেব, এই কাজটার জন্য এতটুকু সময় নেব, ঠিক আছে। এবং আমার কমপ্লিট কাজ যেটা আছে সেটাকে আমার সাথে যে টাইম দিছে আমার বস বা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাকে যে টাইম লাইন দিয়ে দিয়েছে এবং আমি তার সাথে এগ্রি হয়েছি এই টাইমের মধ্যে আমি কাজটা দিব, সেই টাইমের ভিতরেই আমি যাতে কাজটা কমপ্লিট করতে পারি, এইটাই হলো গিয়ে টাইম ম্যানেজমেন্ট স্কিল। যেমন অনেক সময় আমাদেরকে বলে দেয় না যে আপনি এই কাজটা কতদিনে করতে পারবেন, তখন তো আমি সাইডেই বলি যে হ্যাঁ স্যার আমি 2 দিনে পারবো বা 3 দিনে পারবো বা 5 দিনে পারবো। সেটা আমার ওই টাইমের ভিতরে আমি যেটা এগ্রি হয়েছি, আমার যে টাইম লাইনে এগ্রি হয়েছি, সেই এগ্রি টাইম লাইনের ভিতরেই আমি কাজটা দিব। আর ডেডলাইন বলতে বুঝাইছে আমাকে যেটা বাইধা দিয়েছে নিয়ম, ধরাবাধা যে টাইমটা দিয়ে দিয়েছে যে আপনি এতদিনের মধ্যে আপনাকে অবশ্যই দিতে হবে, সেটাকে বলে ডেডলাইন। আর যেটা এগ্রিড টাইমলাইন মানে আমি নিজে থেকে যেটা এগ্রি হয়েছি সেইটা। বোঝা গেছে এই দুইটার পার্থক্যটা কি? জি। তাহলে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা এখান থেকে একটু পড়বেন। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, রিসোর্স অ্যালোকেট স্কিল আর রিসার্চ স্কিল, এগুলা জাস্ট একটু চোখ বুলানোর জন্য, এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ বেশি। আরেকটা আছে এখানে এমপ্লয়েবিলিটি স্কিল। এমপ্লয়েবিলিটি স্কিলের মধ্যে এই যে এমপ্লয়েবিলিটি স্কিল, কমিউনিকেশন, টিম ওয়ার্ক, মানে আপনি যে একজন এমপ্লয়ি, আপনার মধ্যে যে গুণাবলীগুলো থাকতে হবে, যেমন আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তারপর টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, হ্যাঁ, ইন্টারেক্টিভ এন্টারপ্রাইজ, সেলফ ম্যানেজমেন্ট, লার্নিং, টেকনোলজি, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। ডান পাশেরগুলো বেশিটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে পয়েন্টগুলো, এমপ্লয়েবিলিটি স্কিলের পয়েন্টগুলো যা এগুলো আছে, এই পয়েন্টগুলো আপনাকে পড়তে হবে। যদি আপনাকে বলে এমপ্লয়েবিলিটি স্কিলগুলো কি কি, আপনি যাতে এই পয়েন্টগুলো বলতে পারেন। আচ্ছা, এখন ওই যে একটু আগে একটা কথা বলছিলাম যে ক্লায়েন্টে মানে রিলেশনশিপ কেমনে বজায় রাখবেন আপনার কলিগের সাথে আর সুপারভাইজারের সাথে। কলিগ আর সুপারভাইজার নিয়ে ঝামেলাটা বাজে না আমাদের কর্মক্ষেত্রে। একটু আগে বলছিলাম না ওয়ার্কপ্লেস ইস্যুর মধ্যে এই যে আছে না মেইনটেইন, এই যে রিলেশনশিপ, তো এইটা থেকে পরিত্রাণের জন্য আমরা কি করতে পারি, ফিডব্যাক নিতে পারি না। সেই ফিডব্যাকটা আসলে আমাদের, এই দেখেন সেই কথাটাই আবার এখানে বলছে, মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস। হাউ টু মেইনটেইন রিলেশনশিপ উইথ সুপারভাইজার অ্যান্ড কলিগস, এখান থেকে এরকম একটা প্রশ্ন আসতে পারে, বা এরকম একটু পেশাই দিতে পারে গল্পের মতন, যে সাপোজ ইউ আর এ টিভেট ট্রেনার, নাও ইউ মেইনটেইন এ রিলেশনশিপ উইথ ইউর সুপারভাইজার অ্যান্ড কলিগস, হোয়াট টু ডু, আপনি কি করবেন, ঠিক আছে। তখন আপনাকে এই যে জাস্ট এই দুইটা পয়েন্ট দেখেন, যেটা আমরা আগেও আলোচনা করছি, শেয়ারিং ইনফরমেশন অ্যান্ড আইডিয়া, ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ ওয়ার্ক আউটকাম, মানে আমার টোটাল যে ওয়ার্ক আউটকামটা আছে সেটা অ্যাচিভ করার জন্য আমরা একসাথে কাজ করব এবং একে অপরের সাথে আইডিয়া বা ইনফরমেশন শেয়ার করব। এই এতটুকু শুধু কিন্তু উত্তর।
ওই দেখেন আবার সেই কথা আছে, সিকিং ফিডব্যাক অন ইউর ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, এই একই জিনিস, এই একই জিনিস আবার আসছে এখানে, সেম জিনিসই। এই যে মেনটেন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, ওখানে আমরা কিন্তু পড়ছিলাম যে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। তা আপনি কিভাবে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, আমরা কি বলছিলাম যে আমাদের যারা ক্লায়েন্ট থাকবে তাদের যে চাহিদা, তাদের যে এক্সপেকটেশন, সেগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। এই যে এ টিচার ইন টিভেট ইনস্টিটিউট নিড টু ডেমনস্ট্রেট এ ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ টু ইয়োর ওয়ার্ক। এখন এর মধ্যে কি কি আছে, এই যে এই তিনটা, আপনি একজন টিভেট টিচার যদি হন, আপনার কি কি ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ থাকতে হবে। এই যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য আপনার কোন কোন ধরনের প্রসেস ডেভেলপ করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে, ইমপ্রুভ করতে হবে, সেটা আপনার ক্ষমতা থাকে। ডেভেলপিং প্রসেস টু ইভ্যালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য আপনার বিভিন্ন প্রসেস ডেভেলপ করতে হবে। ডেভেলপ ইফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি, মেনটেন ক্লায়েন্ট রিলেশনশিপ, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বজায় রাখার জন্য আপনার ইফেক্টিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। ক্লায়েন্টের চাহিদা কি, এক্সপেকটেশন কি, প্রয়োজন কি, সেইটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এটা ততটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপর যেহেতু আমরা সিবিটিএ পড়তেছি আমাদের জানা উচিত। টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা? দেখেন এই যে টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট, যারা অ্যাসেসমেন্ট দিবে তারা, কারণ তো টিভেট ইনস্টিটিউটের কি অ্যাসেসমেন্ট দিতে হয়, যারা কাজ শিখতেছে, ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিস, ট্রেনিস, ঠিক আছে, এন্টারপ্রাইজ আর ইন্ডাস্ট্রি, এদের ক্লায়েন্ট হইতে পারে। কারণ আমরা তো ট্রেনিং যাদের করাই শিখেই তো আমরা ইন্ডাস্ট্রিতে প্রোভাইড করি, ঠিক আছে। গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সি হইতে পারে, ডিপার্টমেন্ট হইতে পারে। এখান থেকে আর যেমন কিছু গুরুত্বপূর্ণ নাই। এখানে একটা প্রশ্ন স্যার, এইটা আপনি এই যে টিচার্স রোল অ্যান্ড রিকোয়ারমেন্ট, আপনি একজন টিচার, আপনার কি কি রোল অ্যান্ড রিকোয়ারমেন্ট থাকতে হবে, এই বিষয়টা এখানে আছে, এখান থেকে একটু পড়লেই পারবেন মোটামুটি, স্যার আর কিছু নাই। তাহলে প্রথম বইটা কিন্তু শেষ। আছেন নাকি গেছেন? আছি স্যার। আচ্ছা স্যার। এখন ওই যাব। হ্যাঁ, প্রথম বইটা শেষ। এখন আপনাদের কাজ হবে হলো গিয়া যা যা পড়াইছি এগুলাকে আপনারা নিজেরা একটু স্টাডি করবেন। স্টাডি করে আপনাদের যার যেখানে সমস্যা আছে একটু খাতায় লিখে রাখবেন। আগামী ক্লাসে একজন একজন একটা একটা প্রবলেম বলবেন, একটা একটা প্রবলেম সলভ করা হবে। ওকে স্যার। বুঝতে পারছেন? তাহলে প্রবলেমগুলো সলভ হইলে সবার ক্ষেত্রে, মনে করেন আপনি একটা কোশ্চেন করলেন বা আপনার একটা প্রবলেম হলো, সেটা যখন আমরা আলোচনা করব তাহলে সবারই কিন্তু জিনিসটা আবার রিভিউ হলো। তো এরকম করে যদি সবারই যদি টুকটাক যার যার প্রবলেম থাকবে এটা আলোচনা আমরা করব, তাহলে যাদের নাই তাদেরও রিভিশন হবে, আর যাদের থাকবে তাদের তো সলভ হবেই, ঠিক আছে। তো আমরা আগামী ক্লাসে এই সিবিএলএমটার উপর আমরা একটা প্রবলেম সলভিং চলবে, ঠিক আছে। ওকে স্যার। সিবিএলএম কি সবাই প্রিন্ট করছিলেন? ওকে স্যার। সিবিএলএম সবাই প্রিন্ট করছিলেন? আছে সিবিএলএম সবার কাছে? লাভি ভাই আপনি করছেন সিবিএলএম প্রিন্ট? না স্যার, করেন নাই? কালকে করবো ইনশাআল্লাহ। করে নিয়েন ভাই, করে নিয়েন। কারণ এই সিবিটি বিষয়টা হলো গিয়ে টান ধরলে ওই টানের সাথে উঠে যেতে হবে। যাই হোক, ঠিক আছে তাহলে। ইনশাআল্লাহ স্যার, আমি দেখি কালকে সবার সাথে আমি কথাবার্তা বলে আমরা একটা হ্যাঁ সুন্দরভাবে। হ্যাঁ, আরেকটা সবকিছু management করে নিবো। বিষয়, আপনারা যারা কাছাকাছি থাকেন, হ্যাঁ, আপনারা যদি পারেন, যদি একত্রিত বসা যায়, এই যে প্রবলেম সলভিং গুলা, এইটা রিভিশনটা যদি আপনারা এক জায়গায় বসে নিজেরা আলোচনা করতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু বেটার হয় এটা। জি জি।
ঠিক আছে, যদি সময় বের করতে পারেন তাহলে একটু ভালো হয়। ইনশাল্লাহ। তাইলে দেখবেন যে নিজেদের ভিতরে টুকটাক আলোচনা করলে যে সমস্যাটা অনেকটাই সলভ হয়ে যায়। আর সবাই ঠিক আলাদা আছে স্যার, খাতা দেখি। রাখবেন, সবাই আলাদা খাতা রাখবেন কিন্তু, ঠিক আছে? সাথে অনেক কিছু দেখা যাচ্ছে লিখে রাখতে হয় সাথে সাথে। ঠিক আছে, তাহলে স্যার আজকে এই পর্যন্তই নাকি? এর খাতার মধ্যে সাথে হ্যাঁ আগামী মাসে স্যার একটা দিন সময় করে আসেন। হ্যাঁ, আসবো ইনশাল্লাহ, সমস্যা নেই, আসা যাবে। আচ্ছা ঠিক আছে। একদিন শুক্রবার দেখে আসবো, শুক্রবার দেখে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, আর কারো কোনো ওকে কথা আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো কথা আছে? না স্যার। স্যার ভিডিও লিংকটা দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপেই দিয়ে দিতেছি এখনই। আচ্ছা স্যার। ঠিক আছে, হ্যাঁ।